লেখকের কথা। সিলেটের কানাইঘাটে ছিল জৈন্তা রাজার বাস। তার রাজত্ব ছিল সিলেট, জকিগঞ্জ সহ মেঘালয় অবধি। তারা নরবলি দিত। সেই জৈন্তা রাজবাড়ির ধ্বংসস্তূপ আর বলির বেদি আর স্তূপ সেই সাক্ষ্য বহন করে চলেছে। 1835 সালে জৈন্তা রাজ্যটা ব্রিটিশদের দখলে আসে। অন্যান্য সব ঘটনা লেখকের কল্পনা। আজকের ভৌতিক গল্প জৈন্তা রাজার পাপ মুক্তি। গল্পকার এস.এম. নওশের। আর গল্পটি পাঠ করছি আমি, ভৌতিক মেহবুব মল্লিক। জৈন্তাপুরের ধ্বংসস্তূপ হয়ে পড়ে থাকা রাজবাড়ি, এটা শুধু ইট কাঠের গল্প নয়, রক্ত, কান্না আর অভিশপ্ত ইতিহাসের কফিন। রানী ইরাবতী আর রাজা রাম সিংয়ের দেওয়া বলির গল্প এখনো বাতাসে কান্নার মতো ভাসে। ইতিহাসে 1835 সালের শেষ নরবলি, ব্রিটিশ শাসনের আঘাত, আর এক সাহসী ছেলের গল্প নিয়ে গড়ে উঠেছে এই জৈন্তা রাজের পাপ মুক্তি। ছেলেটির নাম প্রীতম। প্রীতম সদ্য স্কুল ফাইনাল দেওয়া ছেলেটা। ঠিক করেছে ভূতের সত্যতা না দেখে সে শান্ত হবে না। আলী ইমামের ভূতের বই পড়ে সে বুঝে গেছে জৈন্তা রাজ্যের গল্প এখনো অপূর্ণ। এক সন্ধ্যায় মেজ কাকাকে নিয়ে প্রীতম রওনা দিল রাজবাড়ির পথে। সাথে টর্চ, এক লাল রঙের মাটির প্রদীপ আর গোলাপ জল। কাকাও বললেন, ভূত দেখতে গেলে ভয় পেয়ে লাভ নাই, ভয়কে ভয় দেখাতে হয়। রাজবাড়ির পাশের সেই কুখ্যাত কূপ, সেখানে রানী ইরাবতী বলির রক্ত ফেলে দিয়েছিলেন। কূপের জল সব আলো গিলে ফেলে। প্রীতম দেখল কূপের জল থেকে ধীরে ধীরে উঠছে নারী মুখ, বাবরি চুল, ফাঁকা চোখ। কিন্তু এবার কান্নার সাথে শোনা গেল কারা যেন হাসছে। ঠান্ডা ঠোঁট কাটা এক নারীর কণ্ঠ, বলে ঋণ কি দীপশিখায় শোধ হয় রে বোকা। 1835 সালের পূর্ণিমা রাতে রাজা রাম সিং ব্রিটিশদের 3 জন প্রজাকে বলি দেন। বলির খবর ব্রিটিশদের কানে যেতেই তারা ক্ষুব্ধ হয়ে আক্রমণের হুমকি দেয়। রাজা সিং বাধ্য হয়ে ব্রিটিশদের সঙ্গে সন্ধি করেন। রাজা থেকে সামন্ত প্রভুতে পরিণত হন। মাসিক 500 টাকার মাসোহারায় ব্রিটিশদের অধীনে নতজানু হন। তবে সে রাতে বলি দেওয়ার পর রাম সিংয়ের মুখে নাকি খেপা হাসি ছিল। তিনি বলেছিলেন, যে রাজা নিজের রক্ত দেয়নি সে রাজ্য বিক্রি করেই বলির ঋণ শোধ করল। রানী ইরাবতীর নিষ্ঠুরতার পেছনে ছিল আরও ভয়াবহ ইতিহাস। ব্রিটিশদের আক্রমণের ভয় এবং জৈন্তা রাজ্যের পুরোহিতদের পরামর্শে তিনি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন, নিজের পেটের সন্তানকেই বলি দেওয়ার। ইরাবতীর বিশ্বাস ছিল নিজের সন্তানকে বলি দিলে রাজ্য পাবে অমরত্ব। কিন্তু বলির পরও রাজ্য বাঁচেনি,
বরং ইরাবতীর হৃদয় আরো পাথর হয়ে গিয়েছিল। সেই সন্তান বলির পর থেকেই রাজবাড়ির কূপে শোনা যায় কান্নার আওয়াজ। প্রীতম যখন প্রদীপ হাতে কূপের ধারে দাঁড়ায়, কূপের জল থেকে বেরিয়ে আসে অদ্ভুত ধাতব শব্দ। কাকা বললেন, ওটা পাতাল দরজার তালা খোলার শব্দ। হঠাৎ প্রীতমের হাতে থাকা প্রদীপ নিভে যায়। কূপের ভেতর থেকে অদৃশ্য হাত যেন প্রীতমের গলা চেপে ধরে ফিস ফিস করে বলে, তুই কি রামের রক্ত বহন করিস রে? প্রীতমের চোখে তখন নিজেকেই যেন রাম সিংয়ের অবয়বে দেখে। রাজবাড়ির পাশের সুড়ঙ্গ, যেটা নিয়ে এত কথা, সেই সুড়ঙ্গের মুখে দাঁড়িয়ে প্রীতম বুঝতে পারে বাতাসের গতি বদলাচ্ছে। সুড়ঙ্গের ভেতর থেকে হাড় কাঁপানো ঠান্ডা আসছে। কাকা বললেন, এই সুড়ঙ্গ দিয়ে যে সব বলির মানুষ গিয়েছিল, তারা সবাই ফিরে আসার আশায় অপেক্ষা করছে, কিন্তু কেউ ফেরেনি। প্রীতম টের পেয়ে যায়, অন্ধকারের ভেতর থেকে তার নাম ধরে কেউ ডেকে উঠছে, প্রীতম, প্রীতম, তুই আমাদের ঋণ শোধ করতে এসেছিস। পূর্ণিমা রাতে প্রীতম আবার কূপের ধারে দাঁড়ায়। বাতাস ভারী হয়ে ওঠে। কূপের জল থেকে উঠে আসে রানী ইরাবতীর ছায়া। এবার ইরাবতীর সাথে দেখা দেয় রাজা রাম সিংয়ের অবয়ব। তবে এবার প্রীতম দীপ শিখা হাতে বলে, বলির ঋণ যদি শোধ হয়, তবে তোমাদের উত্তর শরীর রক্ত দিয়েই হবে। তবে সেটা হবে জীবন নিয়ে নয়, জীবন দিয়ে। প্রতি 4 মাস অন্তর আমি আমার শরীর থেকে রক্ত দান করব। এভাবেই স্খলিত হবে তোমাদের পূর্বপুরুষের সঞ্চিত পাপ। জীবনের জন্য জীবন দেব, তবে হত্যা করে নয়। এই দীপ শিখা তারই প্রতীক। ইরাবতীর চোখে জল জ্বলে আগুন। কিন্তু রাম সিং হঠাৎ হেসে উঠলেন, বলির ঋণ যে রক্তের নয়, ক্ষমার। তুই যখন নিজের জীবন দিতে প্রস্তুত, তখনই ঋণ শেষ হয় বাছা। ইরাবতী কেঁদে বলে, আমার সন্তানকেই তো আমি বলি দিয়েছিলাম রাজ্য রক্ষার জন্য। সেই ঋণ তুমি শোধ করলে আলোর শপথে। কূপের জল তখন প্রথমবারের মতো স্বচ্ছ হয়ে ওঠে। প্রীতম দেখল সেই একমাত্র মানুষ যার চোখে অন্ধকার আর আলো পাশাপাশি কথা বলে। রাজ্য রক্ষার নামে পাপের উত্তরাধিকার তার রক্তে বহন করলেও সেই পাপ মুক্তির বংশধর। প্রীতমের কাছে এটা নতুন কিছু নয়। সে জানতো তার দাদুর দাদু ছিলেন রাম সিংয়ের 3য় পুত্র, যাকে লোকচক্ষুর আড়ালে ব্রিটিশরা নির্বাসনে পাঠিয়েছিল। সেই বংশধর হিসেবে প্রীতমের জন্ম, এবং এই অভিশাপ মুক্তি ছিল তার নিয়তি।
সে বলির উত্তরাধিকার, তবে সে হত্যার উত্তরাধিকারী নয়। সেই রাতের পর জয়ন্তা রাজ্যের কূপ থেকে আর কান্না শোনা যায়নি। প্রীতম ফিরে এলো, তবে সে আগের প্রীতম নয়। সে জানে রাজত্ব বা রাজ সিংহাসন শুধু ক্ষমতায় নয়, উত্তরাধিকারের দায়ে চলে। প্রতি 4 মাস অন্তর সে শহরের বিভিন্ন হাসপাতাল কিংবা ব্লাড ব্যাংকে গিয়ে মুমূর্ষ রোগীকে রক্তদান করে আসে। সেই জয়ন্তার অভিশাপ মুক্তির শেষ দীপ্তি। তবে পূর্ণিমা রাতে রাজবাড়ির ধ্বংসস্তূপে একটি দীপশিখা জ্বলতে দেখা যায়। প্রীতমের দেওয়া আলো, যা আজও বলে যায় বলির ঋণ শেষ হয়নি। তবে সেটা রক্তপাতে নয়, জীবনের প্রতি ভালোবাসায় শোধ করা যায়।